কাজ করেন তারা অনেক তথ্য দিয়েছেন। তো আমরা এখানে সেরকম কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা আছে পার্ট 1-এ জর্জ কোলিয়ারের সমস্যা সমাধান তত্ত্ব। ঠিক আছে, তো দেখেন আমাদের জীবনে কিন্তু বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে হয়, তাই নয় কি? আমাদের জীবনে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা আমাদের সম্মুখীন হয়, এই সমস্যাগুলো সমাধান করতে হয়। আচ্ছা, এই সমস্যা করার ক্ষেত্রে এই কথা বলেন না, এসব সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের বিভিন্ন সমস্যায় পড়ি, সমস্যা সমাধানের ক্ষেত্রে সমস্যায় পড়ি। এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে করতে হবে, কোনটা আগে না কোনটা পরে, এরকম অনেক সমস্যায় পড়ি না গাণিতিক সমাধানের ক্ষেত্রে? পড়ি কিনা? রোল নাম্বার 101 বলেন। হ্যালো, 102। ওয়ালাইকুম আসসালাম, বলেন। 102। শুভ স্যারের ক্লাস তো আমি করেছি আগে। 103। হ্যাঁ হ্যাঁ হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ 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 জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। 102, 3, 4 এরা নয় না? আচ্ছা, আমি আর রোল ডাকবো না, সব যেখানে থাকে থাক, শ্বশুর বাড়ি বাড়ি। স্যার স্যার চার লাইনে আছি তো স্যার। হ্যাঁ আসেন, তাহলে সারা দিতে হবে তো, কাজ করতে হবে তো। আচ্ছা, তো আমরা কিন্তু সমস্যা সমাধান তত্ত্ব, আমরা ব্যক্তিগত জীবনে কথা পাচ্ছি না স্যার, এই জন্যই তো সারা দিতে হবে। ব্যক্তিগত জীবনে বা লেখাপড়ার ক্ষেত্রে শ্রেণীকক্ষে বিভিন্ন সমস্যার সমাধান আমাদের করতে হয়। কিভাবে অনেক সময় আমরা কিভাবে করতে হবে সমাধান, সমস্যার সমাধান গুলো কোনটা আগে কোনটা পরে করব, কিভাবে করব, কি করতে হবে, অনেক সময় বুঝে উঠতে পারি না। তো এই সমস্যাটা সমাধানের জন্য হাঙ্গেরীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত মার্কিন গণিতবিদ, যার নাম জর্জ কোলিয়ার। উনি হলো জন্মগ্রহণ করেছিলেন হাঙ্গেরিতে, কিন্তু উনি মার্কিন নাগরিক হয়ে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে উনি কাজ করেন। হাঙ্গেরীয় বংশোদ্ভূত বিখ্যাত মার্কিন গণিতবিদ, যার নাম হচ্ছে জর্জ কোলিয়ার। তিনি একটা আমাদের এই গাণিতিক সমস্যা সমাধানের সুবিধার্থে একটা থিওরি দিয়েছেন। তো সংক্ষিপ্তকরণে তার নাম অনুসারেই এই তার তত্ত্বটার নাম হয়েছে জর্জ কোলিয়ারের সমস্যা সমাধান তত্ত্ব, যেটা আমাদের আজকের পাঠের শিরোনাম। এবার আমরা তো এই পাঠ থেকে আমরা কি কি শিক্ষণফল আজকে অর্জন করতে যাচ্ছি সেটা একটু দেখে নেই। প্রথমটা আছে যে গাণিতিক সমস্যা সমাধানে জর্জ কোলিয়ার 4টি স্তর সম্পর্কে বলতে পারবেন আপনারা। তারপরে সেকেন্ড, গাণিতিক সমস্যা সমাধানে জর্জ কোলিয়ার 4টি স্তর সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। নাম্বার 3, গাণিতিক সমস্যা সমাধানে জর্জ কোলিয়ার 4টি স্তর প্রয়োগ করে সমস্যা সমাধান করতেও পারবেন। তাহলে আমরা শিক্ষণফল দেখে নিলাম, এরপরে যাই। আচ্ছা, এখানে বলা আছে যে কোন একটি গাণিতিক সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি। রোল নাম্বার 105, 105। নাই? আচ্ছা আচ্ছা, এনিয়ন স্যার আমি বলবো স্যার। বলেন। হ্যালো স্যার, 102, 106 স্যার। স্যার এই 4টি প্রক্রিয়া, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টি প্রক্রিয়া প্রাথমিকভাবে আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারি স্যার। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। 107। আচ্ছা, এনিয়ন আরেকজন বলেন। আমার মনে হয় আগে আমাদের সমস্যাটি বুঝতে হবে যে কি চাইছে, কি বলতে চাচ্ছে, সেই সমস্যাটি বোঝার পরে সমাধান করতে পারবে। জি, থ্যাংক ইউ। সম্ভবত রাখি পাচ্ছি না আপনি, কিন্তু ভালোই ফাস্ট আছেন সব এদিক থেকে সাড়া দেওয়া। এটা সবাইকে এরকম ফাস্ট হতে হবে, দ্রুত সাড়া দেওয়া। আচ্ছা, ধন্যবাদ।
এরপরে আসি দেখি আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো কি কি, সেগুলো একটু কেউ একজন বলেন। এনিয়ন, আমি আর রোল ধরে ডাকবো না, না পেলে আমার দেরি হবে, সময় নষ্ট হবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে মানে সমস্যার সম্মুখীন হই, সেরকম কিছু একটা সমস্যার নাম বলেন। যেমন আমরা দৈনন্দিন জীবনে যে বাজারগুলো করি তার হিসাব নিকাশ, তারপরে কেনাকাটা করার জন্য যে একটা বাজেট রাখা হয় সেটা, এরকম আনুষঙ্গিক অনেক কিছুই আছে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তো এখন আরেকজন বলেন যে এসব বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, এই সকল সমস্যা আমরা কেন সমাধান করব? সমাধান করার কি দরকার আমাদের? জি স্যার, স্যার, অবশ্যই আমাদের দরকার, এই স্যার। কাজগুলো আমাদের এই কাজগুলো সুন্দরভাবে করার জন্য আমাদের এই সমস্যাগুলো মানে সমাধান করার চেষ্টা করতে হবে। স্যার আমি একটু বলবো স্যার, 102 106 স্যার। সব একসাথে বললে স্যার। হবে না, আমাদের সুযোগ দিতে একসাথে হলো কে? স্যার সমস্যা সমাধান না করলে সমস্যা তো থেকেই যাবে, আর তাছাড়া বিভিন্ন লসের সম্মুখীন হতে হবে অনেক সময় যদি আমরা সমস্যার সমাধানগুলো না করি, বিশেষ করে গাণিতিক সমস্যাগুলো স্যার, যে বাস্তব জীবনে যে ক্রয় বিক্রয় বা বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে বিক্রি করতে গেলে এগুলো যে সমস্যাগুলো আমাদের সামনে আসে, এগুলো সমাধান না করলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আছে কিন্তু খুব একটা সহজ বিষয়বস্তু, কিন্তু অতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো একটু মনোযোগ দিবেন। আচ্ছা, এবার আসি আমার কন্টেন্ট। আশা করি দেখা যাচ্ছে। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আর না বললে বুঝবেন এবার আমি ওকে, ঠিক আছে? এজন্য দেখেন, এই সমস্যা সমাধানের জন্য জর্জ কোলিয়া গাণিতিক সমস্যা সমাধানের 4টি স্তর নির্ধারণ করেছে। ওই সেই হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন গণিতবিদ জর্জ কোলিয়া, তিনি এসব সমস্যার জন্য আমরা সহজে সমাধান করতে পারি গাণিতিক সমস্যা, তার জন্য তিনি 4টি স্তর নির্ধারণ করে দিয়েছেন আমাদের। তিনি বলেছেন যে যে আমরা যদি এই 4টি স্তর যদি ফলো করতে পারি, তাহলে যে কোনো সহজতর গাণিতিক সমস্যার সহজে সমাধান করতে আমরা পারি। আচ্ছা, তো জর্জ কোলিয়ার যে 4টি স্তর গুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রথমে আছে দেখেন, সমস্যা বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। আচ্ছা, সেকেন্ড স্তর পরিকল্পনা প্রণয়ন করা, ডিভাইস এ প্ল্যান। আচ্ছা, থার্ড স্টেপে আছে দেখেন, পরিকল্পনা বাস্তবায়ন করা, ক্যারি আউট দ্য প্ল্যান। আচ্ছা, শেষ স্তর অর্থাৎ চতুর্থ স্তর সমস্যা সমাধান প্রক্রিয়াটি পর্যালোচনা করা, লুক ব্যাক অন ইউর ওয়ার্ক। ঠিক আছে, তো আমরা দেখলাম 4টি স্তরের নাম। প্রথম হলো সমস্যা বুঝতে পারা, পরিকল্পনা প্রণয়ন করা, পরিকল্পনা বাস্তবায়ন করা, সমস্যা সমাধান প্রক্রিয়াটি পর্যালোচনা করা। এখন আমরা এইগুলো যে কি এর একটু ব্যাখ্যায় যাই। এগুলো সহজেই বুঝবেন, এটা কঠিন কিছু না। দেখেন, প্রথম স্তরে কি বলতে চাইছে আমরা দেখেছি আগের পেজে, যে প্রথম স্তরে বলা ছিল যে সমস্যা বুঝতে পারা। প্রথমত সমস্যাটি বুঝতে হবে। কোন গাণিতিক সমস্যার যে বাক্যগুলি থাকে, গাণিতিক সমস্যার যে থাকে, আমরা বাস্তব জীবনে বা বিভিন্ন গাণিতিক সমস্যা খুঁজে পাই, সেগুলো প্রথম কাজ সেই গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথম কাজ কি হবে, কি সমস্যাটি আগে বুঝতে হবে। সেই এই যেটা সেট করে রেখেছি। প্রথমত সমস্যাটি বুঝতে হবে। আচ্ছা, এই থামেন কে? আচ্ছা, সবাই মিউট করলে ভালো হয় মনে হয়। সালমা খাতুন মিউট করেন। একটু খেয়াল করেন, আমি তো কন্টেন্টে চলে গেছি, আমি দেখতে পাচ্ছি না। এই রাখি পাচ্ছি, আপনি খেয়াল করবেন তো যে কারা মিউট করছেন। আমি কন্টেন্টে গেলে আর ওইটা দেখা যায় না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমত সমস্যাটি বুঝতে হবে। এই 2-1 জনের অসুবিধা, 2-1 এখনো বুঝতে বাকি আছে, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথম স্তর কি, সমস্যা বুঝতে হবে। সমস্যার ভিতরে কি চাওয়া হয়েছে তা বুঝে দেখতে হবে। বিভিন্ন শর্ত দেওয়া থাকে গাণিতিক বাক্যের ভিতরে, গাণিতিক সমস্যায়। সেই শর্ত আলোকে সমস্যার উপর মনের মাঝে একটি ছবি আঁকতে হবে। তো আমরা কিন্তু জানি যে আসলে কোনো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে
সেটি কিন্তু প্রথম কাজ হলো বোঝা সমাধানের ক্ষেত্রে, কিন্তু আমরা কিন্তু সাধারণত সচরাচর সেই বোঝার কাজটা এড়িয়ে যাই, কম করি। হ্যাঁ, দ্রুত আমরা সমাধানের দিকে চলে যাই। যেমন এখানে বলছে যে বিভিন্ন ছাত্রকে সমস্যার উপর মনের মাঝে একটা ছবি আঁকতে হবে। আমরা যেন অনেক সময় কি করি, আমি যে গত ক্লাসেও বলছি একটা উদাহরণ দিয়ে, যখন কারোর প্রেমে পড়ি, আমরা সত্য জীবনে পড়েছি না অনেকেই, কারো ভালো লাগে কাউকে, তখন কিন্তু মনের অজান্তেই বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তার সেই ভালো লাগার মানুষটির একটা ছবি এঁকে ফেলি না? সে কেমন, তার চুল কেমন, সে কেমন ভাবে কথা বলে, কেমন ভাবে হাঁটে, সবকিছু কিন্তু একটা মনের ভিতরে একটা ছবি আঁকতে পারি। ঠিক তেমনই বলছি যে কোনো সমস্যা, গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আগে সেখানে কি চাওয়া হয়েছে বুঝে দেখতে হবে, সত্যগুলো আগে দেখতে হবে, কি বলছে, কি চাচ্ছি। মোটামুটি একটা মনের ভিতরে একটা গাণিতিক সমস্যাটার একটা 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 কাল্পনিক একটা ছবি এঁকে ফেলতে হবে। আচ্ছা, তারপরে যাই দ্বিতীয় স্তরে। কি বলছে যে দ্বিতীয় স্তর ছিল একটা পরিকল্পনা প্রণয়ন করা। দ্বিতীয় স্তরে বলছে যে সমস্যা সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে, প্রদত্ত তথ্য বা উপাত্ত অজানা রাশি সম্পর্ক স্থাপন করতে হবে। তো যে প্রথম স্তরে আমরা কিন্তু গাণিতিক সমস্যা, কোনো গাণিতিক সমস্যা পেলে সেটা বোঝার চেষ্টা করেছি, কি বলতে চাইছে, কি বের করতে হবে, এগুলো বোঝার চেষ্টা করেছি। দ্বিতীয় স্তরে এসে আমাদেরকে যে সমাধান করতে হবে সেটার জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমি যে কিসের পরে কি করব, কোন স্টেপের পরে কোন স্টেপে যাব, কোন স্টেপ দিয়ে শুরু করব, হ্যাঁ, তথ্যগুলো কি দেওয়া আছে, তথ্যগুলো কি আছে, কিভাবে কোথায় কোন তথ্যের সাথে কোন উপাত্তের সাথে কোনটার সাথে কোন তথ্য বা কোন রাশির সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। টোটালি সমাধানের জন্য আমরা যে সমাধানের ধাপে যাব, সেটার জন্য তো একটা মেন্টালি ব্রেনে একটা পরিকল্পনা করতে হবে যে আমি কিভাবে করতে যাচ্ছি। পরিকল্পনা না করে কি আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারবো? আমরা ওই ধাপে যেতে পারবো না। আমরা যে উদাহরণটা দিলাম যে আপনি কারো প্রেমে পড়েছেন, কাউকে ভালো লাগে, আপনি হলো তাকে আপনি প্রেম নিবেদন করবেন বা ভালো লাগার কথা যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি জানাবেন। এখন কিভাবে জানাবেন, কিভাবে তাকে বোঝাবেন, তার জন্য একটা প্ল্যান করতে হবে না? আপনাকে ভাবতে হবে, হ্যাঁ আমি কালকে যাব এভাবে, তো আমি কালকে গিয়ে কি করব। স্টুডেন্ট লাইফের কথাই বলি যে ক্লাসের আগে হয়তো আমি তার জন্য একটা ফুল কিনতে পারি, যেটা বললাম ফুল কিনে রাখবো, ক্লাস শুরুর আগে আমি নিজে বা কারো দিয়ে বা কোথাও রেখে আসবো, সরাসরি তার কাছে দিই। এরকম একটা প্ল্যান করতে হবে। বা ফুলটা কখন কিনবো বা কি ফুল কিনবো না অন্য কোনো গিফট কিনবো, এরকম একটা প্ল্যান করতে হবে। কিন্তু তো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ঠিক এরকমই, যে সমাধান কিভাবে করব, এই স্টেপ গুলো কি হবে, কি করে করব, কি করে বের করবো রেজাল্টটা, সেটার একদিন একটা পরিকল্পনা তৈরি করতে হবে। কি সহজ, পরিকল্পনা আমরা করতে হবে। এবার তৃতীয় স্তরে দেখি কি করবো। দেখেন যে পরিকল্পনা শেষ হয়েছে করা, এখন পরিকল্পনা প্ল্যান করা শেষ হলে আমাদের যেটা স্বাভাবিক সব ক্ষেত্রে নিয়ম, পরিকল্পনাটা বা সেই প্ল্যানটা বাস্তবায়ন করা। প্রতি ধাপের মান নির্ধারণের জন্য চিন্তা করতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যে আপনি ফুল দিবেন চিন্তা করেছেন, কোথা থেকে কিনবেন সবই পরিকল্পনা করেছেন, এখন সেটাতে বাস্তবে রূপ দিতে হবে। না এটা ভালো লাগার কথাটা জানানো হবে না তাকে। ফুলটা কিনে ফেললেন পরদিন সকালে যথারীতি যেভাবে আপনার প্ল্যান করা ছিল, আপনি সেই সময় সেইভাবে তার হাতে আপনি হাতে ফুল দেবে ভাবছিলেন, ক্লাসে সেই হাতে ফুলটাই দিয়ে দিলেন, অর্থাৎ সেটা আপনি বাস্তবায়ন করে ফেললেন। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এরকম পরিকল্পনা করে আমরা গাণিতিক সমস্যাটা সমাধানের জন্য, অর্থাৎ ফলাফলটা বের করার জন্য, বা কি জানতে চাওয়া হয়েছে বা কি বের করতে বলা হয়েছে বা কি হিসাবটা চাওয়া হয়েছে, সেটা আমরা বের করে ফেলবো। আচ্ছা, তারপরে দেখি চতুর্থ স্তর কি বলছে, যে সমস্যা সমাধান প্রক্রিয়াটি পর্যালোচনা করা। সাদামাটা কথাই বলতে গেলে পেছনে ফিরে দেখা, অর্থাৎ ফল পরীক্ষা করে দেখা। যেমন আপনি ফুল দিয়েছেন হাতে, কিন্তু ফুল দিয়েই কি আপনি ব্যাক করবেন, পিছন ফিরে চলে যাবেন? যাবেন কি? কেউ একজন বলেন তো।
স্যার ফুল দিয়ে চলে যাবো কেন, তার রিয়াকশনটা কি সেটা তো দেখবো স্যার। কে আপনি? ইভা স্যার। ইভা, হ্যাঁ, ফুল দিয়ে চলে যাবেন না তাই তো? কারণ ফুল দিয়ে যদি চলে যান তাহলে ফুলটা সে যে পায়ের নিচে দৃষ্টি করলো কিনা, কি গ্রহণ করলো, সেটা তো আপনি জানতে পারবেন না তাই না? তো সে ফুলটা কি গ্রহণ করলো কিনা সেটা তো আপনাকে দেখতে হবে। তো এখানেও গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে সমাধানটা আপনি করে ফেলছেন। তো এখন হলো কি করতে হবে, যে ফলাফলটা যাচাই করে দেখতে হবে রেজাল্টটা পেয়েছে সেটা সঠিক হলো কিনা, সেটা যাচাই করতে হবে। যদি যাচাই করা হয়ে যায়, যে যাচাই করলে আপনি বুঝতে পারবেন সঠিক হয়েছে কি হয়, তারপরে আপনার এই কার্যক্রমটা শেষ হবে, তাই না? পরবর্তী স্টেপে এগাতে পারবেন। যদি ভুল হয় তাহলে সেভাবে আরেকবার করলেন, সমাধানটা অন্যভাবে করলেন। যদি সঠিক হয় তাহলে তো শেষই হলো। ধন্যবাদ ইভা। আচ্ছা, আপনি মিউট হয়ে যান। আচ্ছা, তো এখন এরপরে দেখি যে আমরা তো এরপরে আমরা চারটে স্তরের নাম শুনলাম এবং তার আংশিক ব্যাখ্যা দেখলাম, তাই না? আচ্ছা, এখন 150 আছেন? একশো 51, আচ্ছা স্যার, কে 151? 51 হাফিজুর রহমান। আচ্ছা, তাহলে আমরা জজ পলিয়ারের যে চারটি স্তরের নাম শুনলাম, সেই চারটি স্তর কি কি যেন একটু বলেন তো। প্রথমটা কি ছিল? প্রথম স্তরটা স্যার, সমস্যাটি বুঝতে হবে, বুঝতে পারা, জি, পরিকল্পনা করা, তারপর বাস্তবায়ন করা এবং পর্যালোচনা করা, সংক্ষেপে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আমি তো বললাম যে জজ পলিয়ার আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য চারটি স্তর তৈরি করে দিয়েছে, যে আপনারা চারটি স্তরের মাধ্যমে আপনারা গাণিতিক সমস্যা সমাধান করবেন। তো এখন তো আমি তো কিছুটা আংশিক ব্যাখ্যা হলো। তো এখন একটু দেখি আনমিউট হন, যে মিউট আছে আপনি দেখেন তো কে মিউট নেই, তাকে তার নামটা বলেন তো। স্যার মিউট হয়ে গেছে, এখন সমস্যা নাই। আচ্ছা, তো জজ পলিয়ার চারটি স্তর প্রয়োগ করে সমস্যা সমাধান। তো আমি বললাম যে আপনাদের জজ পলিয়ার চারটি স্তর দিয়েছেন, তার একটা চারটি স্তরের নামও আমরা দেখলাম কি করতে হবে। এখন তো আমাদের সমস্যা সমাধান করে দেখতে হবে, তাই না, যে কিভাবে আমরা সেটা চার স্তর ব্যবহার করতে পারি। তো সেজন্য আমরা একটা উদাহরণ আনা হয়েছে এখানে। উদাহরণটা পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে নেওয়া। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন, একটু মনোযোগী হবেন সবাই। এটা দেখেন, এই গাণিতিক সমস্যাটা আপনার মাথায় ঢোকাই নেবেন, হ্যাঁ, পরবর্তী কন্টেন্টে যাওয়ার আগে। বলছে যে মিনা এবং রিনার একত্রে ৭৫৩২ টাকা আছে। আচ্ছা, রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। তো মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে এটা একটু মাথার ভিতরে নিয়ে নেন। গাণিতিক এই সমস্যাটা, মিনা এবং রিনা ৭৫৩২ টাকা আছে একত্রে, কিন্তু রিনার চেয়ে মিনার আবার বেশি আছে, মিনার বেশি আছে। তাহলে প্রত্যেকের কত টাকা করে আছে, এটা এই গাণিতিক সমস্যাটার সমাধান আমাদের বের করতে হবে। এখন সমাধান, এখন আমরা এই স্টেপের দিকে আগাবো, জজ পলিয়ার নীতি, জজ পলিয়ারের থিওরি অনুসরণ করতে হবে আমরা, হ্যাঁ। আচ্ছা, দেখি আমরা জজ পলিয়ারের প্রথম স্তর কি ছিল বলেন তো কেউ একজন। সমস্যা বুঝতে পারা। জি, থ্যাংক ইউ। তো সমস্যা বুঝতে পারার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারি সেটার একটু ব্যাখ্যা দেখেন ওই উদাহরণের আলোকে। যে বলছে সমস্যা বুঝতে পারা, আচ্ছা এটা বোঝার চেষ্টা করি। যে এখানে বলছে যে এখানে মিনা ও রিনার একত্রে কত টাকা আছে, ৭৫৩২ টাকা, এটা বুঝে নিতে হচ্ছে, এটা দরকার। আচ্ছা, তারপরে আছে বলছে যে কার বেশি টাকা আছে, মিনার আছে, সেটাও বুঝে নিচ্ছি আমরা। আচ্ছা, তারপরে বলছে মিনার কত টাকা বেশি আছে, সেটাও বুঝে নিতে হবে, লাগবে আমার সমাধানের ক্ষেত্রে। 560 টাকা বেশি আছে, বুঝলাম। আচ্ছা, কার টাকা কম আছে সেটাও বুঝলাম, যে কার আছে কম, রিনার বেশি আছে, তার মানে রিনার কম আছে।
তারপরে কি, যে কার কত টাকা আছে যা বের করতে হবে, কার টাকা বের করতে হবে, মিনার এবং রিনার উভয়ের কত টাকা করে আছে সেটা বের করতে হবে। তাহলে আমার যে বুঝতে হচ্ছে, যে বোঝার ব্যাপারটা, আন্ডারস্ট্যান্ডিং, সমস্যাটা বুঝতে পারা, সেই বুঝতে পারার ব্যাখ্যাটা এই, আমি ওই গাণিতিক সমস্যা থেকে এইগুলো আমরা বুঝতেছি, তাই নয় কি? এনিওয়ান, বোঝাটা ঠিক আছে? এর বাইরে কি কিছু বোঝার আছে? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন পরবর্তী ধাপ কি ছিল? সমস্যা বুঝতে পারা ছিল প্রথম স্তর বা স্তর, তারপরে দ্বিতীয় স্তর কি ছিল? পরিকল্পনা প্রণয়ন করা। থ্যাংক ইউ। তাহলে আমরা পরিকল্পনা প্রণয়ন করবো এবার ওই উদাহরণের আলোকে গাণিতিক সমস্যাটা দেখবো। এখানে বলছে দেখেন, যে পরিকল্পনা প্রণয়ন করা, পাশে চিত্র অঙ্কন করে শিক্ষার্থীদের সাথে আলোচনার বুঝতে দিয়ে এরকম একটা চিত্র আঁকাতে পারলে ভালো হয়। এই কথাগুলো আপনি শিক্ষার্থীদের বলবেন, লিখবেন না, কিন্তু এই চিত্রটা এরকম যদি একটা আঁকান আপনি, তাহলে এই দেখে তারা মানে 90% বুঝে যাবে। এখানে দেখেন লেখা আছে যে দুজনের মোট 7,532 টাকা হতে মিনার 560 টাকা সরিয়ে বাদ দিয়ে যে টাকা থাকবে তাকে 2 দ্বারা ভাগ করলে যা অর্থাৎ 3,486 টাকা পাওয়া যাবে। তাহলে ঋণার টাকা তা হলো। এবার ঋণার টাকার সাথে মিনার বেশি টাকা যোগ করলে মিনার প্রকৃত টাকা পাওয়া যাবে। এখানে দেখেন এই চিত্রের সাথে বোঝাতে চেয়েছে যেখানে টোটাল টাকাকে একটা রেখার মাধ্যমে দেখা যাচ্ছে 7,532 টাকা। এখানে দেখেন ঋণার অংশটুকে ব্লু কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং মিনার টাকাটিকে রেড কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে। দেখেন একটু খেয়াল করে দেখেন, এই যে রেখাটার সাথে দাগ দিয়ে 560 টাকাকে আলাদা করে একটা খণ্ডিত অংশ করা হয়েছে ছোট, আর মিনার অংশটা ঋণার অংশ থেকে একটু বড় করা হয়েছে। এখানে আর একটু বড় করলে ভালো হতো, ছবি আঁকাতে তো নিখুঁতভাবে হয় নাই ছবিটা। তো মিনার লাল অংশটা কিন্তু বেশি, অর্থাৎ মিনার টাকাটা বেশি, তো এজন্য লাল অংশটা বেশি করা হয়েছে এবং উপরে যে রেখাটা সেখানে একটা ঘর বেশি আছে, মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে মিনার টাকাটা বেশি আছে, বেশি ঋণার থেকে মিনার কিছু অংশ বেশি, অর্থাৎ কিছু টাকা বেশি। এরকম যদি একটা চিত্রের মাধ্যমে আরো সহজ করে আপনারা যদি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেন বোর্ডে, তাহলে কিন্তু তারা গাণিতিক সমস্যা লিখিত রূপ দেওয়ার আগেই এটা অনেকটা বুঝে ফেলবে। যেখানে দেখেই চিত্র দেখেই বা আপনি চিত্র দিয়ে যখন বোঝাবেন যে ঋণার অংশ থেকে ঋণার যে কালারের থেকে মিনার যে কালার সেটা বড় দেখাচ্ছে, একটু বেশি দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? মিনার 560 টাকা বেশি আছে, সেজন্য ওইটুকু মিনার অংশ, এটুকু ঋণার অংশ। তাহলে কিন্তু সুবিধা হয় বুঝতে। আচ্ছা, তো এটা চিত্র কথা গেল। আর বাম পাশে যে আপনার পরিকল্পনা প্রণয়নের যে কথাগুলো দেখালো, পরিকল্পনা প্রণয়ন অর্থাৎ আপনি কিভাবে সমাধান করবেন, সমাধান প্রসেসটা কেমন হবে সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছে যে দুইজনের মোট আছে 7,532 টাকা, তার ভিতরে আবার মিনার আছে 560 টাকা বেশি। তাহলে সেটাকে আগে মাইনাস করে নিতে হবে, তাই তো? 7,532 টাকা থেকে সেই বেশি টাকাটা আগে যদি মাইনাস করে নেই, তাহলে যে টাকা থাকবে তাকে আবার যদি অর্ধেক করে ফেলি, তাহলে কিন্তু ঋণার টাকা বেরিয়ে যাবে। ঋণার কম টাকা, এটা 560 টাকা কিন্তু আগে মিনার জন্য আলাদা করে রেখে দিতে হবে। বাকি টাকা অর্ধেক করলে ঋণার টাকা আমরা পেয়ে যাব। আচ্ছা, ঋণার টাকা পেয়ে গেলে এবার ওই ঋণার টাকার সাথে মিনার বেশি টাকাটা যদি যোগ করে ফেলেন 560 টাকা 3,486 টাকার সাথে, তাহলে মিনার ওই বেশি টাকা অর্থাৎ মিনার প্রকৃত টাকা পাওয়া যাবে। এটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা পরিকল্পনা করে ফেললাম যে আমার এই করতে হবে। প্রথমে মিনার যে বেশি টাকা পাবে সেই মিনার টাকাটা বাদ দিয়ে ফেলবো। পরিকল্পনা, মানসিক পরিকল্পনা মাথার ভিতরে, মানে মাথার ভিতরে এটা সাজিয়ে নিতে হবে যে মিনার যে বেশি টাকা আছে সেটা মোট টাকা থেকে আমরা বাদ দিয়ে রাখবো। তারপরে যে টাকা থাকবে সেটাকে 2 ভাগ করে ফেলবো। 2 ভাগ করলে তো আমরা ঋণার টাকা পেয়ে যাব। তারপরে আমরা ঋণার যে টাকা পাবো সেটার সাথে আবার ওই মিনার বেশি টাকার সাথে যোগ করলে মিনার পাওনা টাকাটা, প্রকৃত টাকাটা আমরা বের করতে পারবো। আশা করি পরিকল্পনাটা বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা,
তো প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এগুলো বইতেও আছে, বই থেকে নিয়ে সব করেছি। আচ্ছা, এরপরে দেখি আমরা তাহলে পরিকল্পনা করে ফেললাম, এরপরে দেখি কি ছিল আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা। পরিকল্পনা আমরা যে এতক্ষণ বললাম সেগুলো বাস্তবে রূপ দেবো, অর্থাৎ লিখিত রূপ দেবো, খাতায় আমরা করে ফেলবো। কি করবো? সমাধান যে ঋণার আছে, এই আনমিউট আছেন কে? রাখি দেখেন তো, তাকে নাম বল। আকাশ তো প্রথম দিকেও ছিল। আকাশ বাতাস কোথায় আকাশ? আমাদের আকাশ নাকি অন্য কোনো গ্রহের আকাশ? সেটা তো বুঝতে পারলাম না। আকাশের নাম কি? আকাশ, আকাশ কে? নাম কি? ডালিয়া খাতুন। বলে আপনার নাম আকাশ কি ছিল? মেল আইডি খোলা ছিল আমার হাজবেন্ডের নাম দিয়ে, তাই আর কি ওটা উঠছে। শোনেন একটা কথা বলি, মাইন্ডেড সবার উদ্দেশ্যে, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে। আগে এক সময় কিন্তু আমার এনআইডি কার্ডে আপনি মিউট হয়ে যান, এনআইডি কার্ডে কিন্তু সব মেয়েদের স্বামীর নামের সাথে স্বামীর নাম থাকতো, যারা বিবাহিত হওয়ার পরে স্বামীর নামের সাথে পরিচয় থাকতো, হ্যাঁ, হাজবেন্ড নেম। কিন্তু এখন কিন্তু সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটাকে পিতার নাম বসিয়ে দিয়েছে। নতুন যারা দেখবেন, যারা কার্ড পাইছে, নতুন কার্ড, নতুন এনআইডি, আকাশ হয়ে যান। পিতার সাথে কিন্তু পরিচয় করাইছে, আপনার নামের সাথে পিতার নাম দিয়ে দিয়েছে, স্বামীর নাম আর রাখে নাই। যেমন আমার মায়ের আইডি কার্ডে আমার বাবার নাম স্বামীর নাম ছিল, স্বামীর নাম ছড়াই দিছে, বাবার নাম দিয়ে দিছে আমার দাদুর নাম। অর্থাৎ সব মেয়েদেরই তার নিজের নামে পরিচিত হবে, সাথে বাবার নাম থাকবে। এই বিবাহিত কর্মরত থাকবে, সেটাই বড় কথা। স্বামীর নামটা ছড়াই ফেলবেন, বুঝছেন? স্বামী থাকবে সংসার করার জন্য, কিন্তু সব জায়গায় স্বামীর নাম রাখা যাবে না। আচ্ছা, এটা পরিবর্তন করতে হবে, ছিল টিল সব বলা যাবে না। আচ্ছা, আর থাকলে অসুবিধা নেই, মিউট হলে আচ্ছা, তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করেছে, দেখেন কিভাবে সমাধান করেছে। এটা সমাধান, রিনার কাছে এত টাকা, এত মাইনাস এত টাকা অবজেক্ট প্রশ্ন অনুযায়ী রিনার কাছে আছে। রিনার কিন্তু কম ছিল, মিনার বেশি। তো রিনার কাছে টাকা বের করেছে, প্রথমে ওই যে ৭৫৩২ থেকে ৫৬০ বাদ দিয়ে এনেছে, সেই বাদ দিয়েটাকে ২ ভাগ করা হয়েছে, বললে ৩৪৮৬ টাকা পাওয়া গেছে, যেটা রিনার টাকা। আচ্ছা, রিনার টাকা পাওয়া গেলে এবার মিনার টাকা হিসেব করছে, বের করছে পরিকল্পনা অনুযায়ী। মিনার টাকা বের করতে গেলে কি করেছে? রিনার যা পাওয়া গেছে, রিনার যে টাকা ছিল তার সাথে বাড়তি ৫৬০ টাকা যোগ করছে, ৪০৪৬ টাকা, যে টাকা মিনার। তাহলে উত্তর বের হয়ে গেল যে রিনার আছে ৩৪৮৬ টাকা এবং মিনার বেশি টাকা, অর্থাৎ ৪০৪৬ টাকা। দুজনের কিন্তু টাকার পরিমাণটা বের করা গেছে। তাহলে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করে ফেললাম, ঠিক আছে? এটা আশা করি বুঝে ফেলেছেন, পরে একটু দেখুন। আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে চতুর্থ স্তর, অর্থাৎ শেষ স্তর। সমস্যা সমাধান করলাম, এটা সঠিক ছিল হয়েছে কিনা সেটা যাচাই করতে গেলে কি করতে হবে? যে আমরা তো বুঝেছিলাম যে দুজনের কাছে মোট টাকা ৭৫৩২। তাহলে মিনার টাকা রিনার টাকা পেয়েছি যে রিনার ৩৪৮৬ আর মিনার ৪০৪৬, দুটো যদি যোগ করি তাহলে যদি ওই মোট টাকা সমান হয়, তাহলে বুঝতে হবে যে আমার সমাধান সঠিক হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এটাও গুরুত্বপূর্ণ কিনা, যে সমস্যা সমাধান প্রক্রিয়া যাচাই করার বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। যাচাই করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে সমস্যাটা সঠিক ছিল কিনা, কিন্তু যাচাই না করলে কিন্তু সঠিক ছিল কিনা এটা আমরা আমাদের অজানা থেকে যাবে। আচ্ছা, এখন দেখেন, আশা করি বুঝতে পেরেছেন। শেষে একটা কথা আছে এই পেজে, কন্টেন্টের এই স্লাইডে দেখেন যে আমাদের দেশের শ্রেণীকক্ষগুলোতে প্রথম, দ্বিতীয়, চতুর্থ স্তরটি খুব অবহেলিত, এটা সঠিক নয়।
135। স্যার জি স্যার বলেন স্যার। হ্যাঁ, প্রথম স্তরটি কি ছিল আমাদের জসকলিয়ারের প্রথম স্তর? সমস্যা বুঝতে পারা। জি, থ্যাংক ইউ। 136। হ্যাঁ, দ্বিতীয় স্তরটি কি ছিল? পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়ন করা। থ্যাংক ইউ। 137। পরিকল্পনা বাস্তবায়ন। থ্যাংক ইউ। পরিকল্পনা বাস্তবায়ন করা। এই রে না। 138। উঠছাও না কেন? একটা বেজে গেল না? নাম্বার কত? 39। যত শুয়ে থাকবে তত খারাপ লাগবে তো। হাঁটাহাঁটি করো। 40। কত? আপনি বলেন। চতুর্থ স্তরটি কি ছিল আমাদের? চিনে আছে। কথা বলতে হবে তো। আচ্ছা, সমস্যা সমাধান প্রক্রিয়া। তার মানে আমাদের তৃতীয় স্তরটি বলছে যে এই তিনটে স্তর অবহেলিত থাকে। বলছে যে প্রথম, দ্বিতীয়, চতুর্থ স্তরটি অবহেলিত থাকে, আব্বু যা সঠিক নয়। তৃতীয় স্তর অবহেলিত থাকে না। তৃতীয় স্তরটা কি ছিল? পরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা কোন গাণিতিক সমস্যা পেলে সেটা দ্রুত সমাধান করে ফেলি, ঠিক আছে? এটা আমাদের অবহেলিত থাকে না, এটা আমরা করেই থাকি। কিন্তু প্রথম, দ্বিতীয়, চতুর্থ স্তর অর্থাৎ প্রথম স্তরে যে সমস্যাটি বুঝতে পারা, এটা বোঝার চেষ্টা আমরা খুব একটা করি না, কম করি, বোঝার চেষ্টা কম করি। দ্বিতীয় স্তর পরিকল্পনা করা, পরিকল্পনাটাও আমরা গুরুত্ব কম দেই। আচ্ছা, শুধু স্তর কোনটা সমস্যার পরীক্ষাটা যাচাই করা সঠিক হলো কিনা সেটাও আমরা করি না বললেই চলে। তাহলে সেজন্যই বলছি যে এটা এগুলো খুব অবহেলিত থাকে, এই তিনটে স্তর যা সঠিক নয়। অর্থাৎ 4টি স্তরেই গুরুত্ব দিতে হবে, 4টি স্তরকেই। জসকলিয়ারের মতে 4টি স্তরেই গুরুত্ব দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন যে জসকলিয়ার 4টি স্তরের একটু অর্থ খুঁজে বের করা। প্রথম স্তরে ছিল যে সমস্যাটি বুঝতে পারা। তো সমস্যা বুঝতে পারার অর্থ কি? কি কি সত্য দেওয়া হয়েছে এবং কি খুঁজে পেতে হবে তা স্পষ্ট করা। আচ্ছা, দ্বিতীয় স্তরে ছিল পরিকল্পনা করা। সেটা বলতে কি বোঝাতে চেয়েছে? কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে তার চিন্তা করা। প্রদত্ত সত্যগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব তার পরিকল্পনা করা। আচ্ছা, তৃতীয় স্তরটি পরিকল্পনাটি কার্যকর করা বা এগিয়ে নেওয়া বা বাস্তবায়ন করা। এর অর্থ কি? যে পর্যায়ে পরিকল্পনাটি সঠিক কিনা নিশ্চিত নয়, পরিকল্পনা সঠিক কিনা তা জানা সত্ত্বেও, তা না জানা সত্ত্বেও উপরোক্ত পরিকল্পনা হিসেবে এগিয়ে যেতে হবে। পরিকল্পনা করেছি সেটা আসলে সঠিক কিনা আমি তো জানি না। এখন কখন বুঝতে পারবো সঠিক কিনা? তখন আমার সমস্যার সমাধান হয়ে যাবে, যাচাই করে ফেলতে পারবো। তখন যদি সঠিক হয় উত্তরটি, সমাধানটি, তাহলে বুঝবো যে পরিকল্পনাটি ঠিক ছিল। উত্তরটি সঠিক ভুল হয়, সমাধানটি ভুল হয়, সেক্ষেত্রে আমরা বুঝবো যে পরিকল্পনাটি সঠিক, পুরোপুরি সঠিক ছিল না। আচ্ছা, চতুর্থ স্তরে কি ছিল? সমাধান যাচাই করা বা পর্যালোচনা করা। এর অর্থ কি? সমাধানের ধাপসমূহের পুনরায় পরীক্ষা করা। সমাধানের ধাপসমূহের পুনরায় পরীক্ষা করা, সমাধানের প্রক্রিয়া এবং এর হিসাব নিকাশ ঠিক আছে কিনা, প্রশ্নানুসারে উত্তর যথাযথ হয়েছে কিনা, এর কোনো বিকল্প সমাধান আছে কিনা ইত্যাদি খুঁজে বের করা। আচ্ছা, আমরা আবার 4টে স্তরকে আমরা ব্যাখ্যা দেখলাম। আচ্ছা, এখন বলি সেটা হলো যে জসকলিয়ার একটা থিওরি দিয়েছেন। হাঙ্গেরীয় বংশোদ্ভূত যে মার্কিন গণিতজ্ঞ জসকলিয়ার আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য, সহজতর গাণিতিক সমস্যা সমাধানের জন্য, যেগুলো সহজ, যেগুলো আমাদের প্রাথমিক আমরা দেখতে পাই,
বা বাস্তব জীবনে দেখি, সেইগুলো সমাধানের জন্য একটা থিওরি দিয়েছেন যেটাকে আমরা বলছি জর্জ কলিয়ার এর গাণিতিক সমস্যা সমাধান তত্ত্ব। এটা কিন্তু একক কোনো তত্ত্ব না, এটাই এটাই দিয়েই যে সব সমস্যার সমাধান করতে হবে তা কিন্তু নয়। আরো অনেক গণিতজ্ঞ আছে, আরো অনেক গণিত বিশেষজ্ঞ আছে, তারাও কিন্তু আরো অনেক থিওরি দিচ্ছেন, তাদের থিওরি আছে। পরবর্তীতে আমরা আরো দু একটা থিওরি নিয়ে আলোচনা করবো, সেখানেও আছে। এটা যেখানে ভালো মনে হবে, যেখানে প্রয়োগ করার দরকার বলে মনে হবে, বা এই পদ্ধতিটা, এই তত্ত্বটা, স্কুলের এই থিওরিটা উপযুক্ত বলে মনে হবে, আমরা সেসব গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে জর্জ কলিয়ারের স্তর, এই যে 4 স্তর ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। অর্থাৎ আমরা আমাদের যে শিক্ষার্থী আছে শ্রেণীতে তাদেরকে আমরা শেখাতে পারি। আচ্ছা, আচ্ছা, এখন আমি আপনাদের কাছে আমি যাব রিভিউ নিয়ে যাওয়ার আগে আমি স্লাইডটা শেষ করে দিতে চাই। স্লাইডের একটা বাড়ির কাজ দেওয়া আছে, এটা একটু ঝটপট লিখে নিন বা ব্রেনেও নিতে পারেন। যে আমরা কিন্তু একটা উদাহরণের গাণিতিক সমস্যা, পঞ্চম শ্রেণীর একটা গাণিতিক সমস্যা উদাহরণ হিসেবে নিয়ে সেটা জর্জ কলিয়ারের এই 4টে স্তর ব্যবহারের মাধ্যমে সমাধান করেছি। আপনারা দেখেছেন, আমি দেখে আসছি স্লাইডে। এখন ঠিক একই ভাবে আপনারা নিজেরা একটা গাণিতিক সমস্যা তৈরি করবেন প্রথমত, করে পরবর্তীতে আপনি জর্জ কলিয়ারের এই 4 স্তর প্রয়োগ করে সমস্যার সমাধান করবেন। হ্যাঁ, শ্রেণীর বই থেকেও নিতে পারেন সমস্যাটা, গণিত বই যে কোনো 3, 4, 5, অথবা নিজে একটা সমস্যা তৈরি করে নিতে পারেন। তারপর সেটাকে কি করবেন, জর্জ কলিয়ারের এই 4টে স্তর, এটা স্তর প্রয়োগ করে আপনি সমস্যার সমাধান করবেন, একটা গাণিতিক সমস্যা সমাধান করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে জর্জ কলিয়ারের এই নীতি বা এই থিওরিটার জন্য ব্যবহার হয়, এটার পুরোপুরি ব্যবহার হয়। এটাই আপনার বাড়ির কাজ সকলের জন্য। শুনেছেন? একদম বলেন। আচ্ছা, তো এটা এখন কিভাবে, আমি তো এটা পরবর্তী ক্লাসে দেখবো। আমি গত ক্লাসে বলেছিলাম আসলে পরবর্তী ক্লাসে এগুলা ক্লাস হলে দেখা যায়, এই ফেস টু ফেস ক্লাসে, কিন্তু অনলাইন ক্লাসে এগুলো দেখতে, এগুলো যাচাই করতে বা এইগুলো কাজ দেখতে অসুবিধা আসে। তো আমি এই প্রথম শাখায় বলেছি ওদেরকে